হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিজিএস এবং বার এমসিকিউ প্রিপারেশনের আজকে আমরা সিপিসি থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সেকশন আলোচনা করব। তার মধ্যে সেকশন 75 থেকে 80 বা 82 এই পর্যন্ত আমরা 88 পর্যন্ত যদি সময় হয় তাহলে করতে পারবো। তাহলে প্রথমে আসি সেকশন 75। আপনারা জানেন সেকশন 75-এ সিপিসিতে কমিশন সংক্রান্ত বিষয় বলা হয়েছে, যে কোন কোন বিষয়ে কমিশন করা যাবে সেই সম্পর্কে আহ, বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে সাক্ষী পরীক্ষার জন্য, অর্থাৎ টু এক্সামিন দ্য উইটনেস, লোকাল ইনভেস্টিগেশন, টু এক্সামিন অ্যাকাউন্টস, হিসাব পরীক্ষা, এবং টু অ্যাফেক্ট পার্টিশন। তাহলে এই চারটা বিষয় কমিশন ইস্যু করা যাবে। কমিশন বলতে কি বোঝায়? কমিশন হলো এমন জিনিস যে কাজটা আদালত করতে পারে না বা করে না, সেই কাজটা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে করা, সেটাকে বলা হচ্ছে কমিশন। তো সেকশন 75-এ এই বিধানটা দেওয়া হয়েছে যে এইখানে যে কোনো এক বা একাধিক বিষয়ে আদালত কমিশন ইস্যু করতে পারে। অর্থাৎ যেমন ধরেন সাক্ষী পরীক্ষার জন্য, এটা তো কাজ হলো আদালতের। আদালতে এজলাসে বসে সাক্ষী পরীক্ষা করবে, কিন্তু এমন অবস্থা হয় যে সাক্ষী হয়তো আনাবল চুমুক, তিনি চলৎ শক্তিহীন। তখন এই ধরনের সাক্ষী পরীক্ষার জন্য আদালত কোন একজন অ্যাডভোকেটকে ঘটনাস্থলে পাঠায়। তখন ইন প্রেজেন্স অফ বোথ দ্য পার্টিস, দ্য অ্যাডভোকেট সেন্ট ফ্রম দ্য কোর্ট উইল অ্যাক্ট অ্যাজ এ জাজ। তিনি তখন জাজ হিসেবে, বা টু অ্যাক্ট অ্যাজ এ জাজ, জাজের ভূমিকা পালন করে সেই জবানবন্দি জেরা রেকর্ড করে। এটাকে বলা হচ্ছে সাক্ষী পরীক্ষার জন্য কমিশন। তেমনি ভাবে স্থানীয় তদন্ত, লোকাল ইনভেস্টিগেশন, অর্থাৎ কোনো জমি এসে খতিয়ানে কোন দাগ খতিয়ানে ছিল, বিএস খতিয়ানে কোন দাগ খতিয়ানে আসছে, তখন এই দুটোর মধ্যে রিলে করার জন্য কখনো লোকাল ইনভেস্টিগেশন প্রয়োজন হয়, অথবা অন্য কোনো বিষয় হতে পারে, জমি সংক্রান্ত বিষয় ছাড়াও অন্য কোনো বিষয় হতে পারে লোকাল ইনভেস্টিগেশন। আবার হিসাব পরীক্ষা করার জন্য, যেমন কোনো যদি সুট ফর অ্যাকাউন্টের মামলা হয় তখন, আহ, অথবা ডিসলিউশন অফ পার্টনারশিপের মামলা হয় তখন অনেক ধরনের বড় সাক্ষী পরীক্ষার, সরি, হিসাব নিকাশ করার সুযোগ আছে, যেটা আদালতের সঙ্গে। তখন আদালত একজন চার্টার্ড অ্যাকাউন্টকে নিয়োগ করে, অথবা এই বিষয়ে যিনি তাকে নিয়োগ করে বলতে পারে যে আপনি এই বিষয়ে হিসাব নিকাশ করে আমাকে একটা রিপোর্ট দিন। এটা হলো একটা কমিশন। আর বন্টনের মোকদ্দমায় আপনারা সকলে জানেন যে প্রিলিমিনারি ডিগ্রি হয়ে থাকে। এই প্রিলিমিনারি ডিগ্রিটা বাস্তবে মাঠে ময়দানে গিয়ে বাই মিটস অ্যান্ড বাউন্ডস এই জমি পৃথক সাহান চিহ্নিত করে দেন একজন সার্ভেইং অ্যাডভোকেট। এটার জন্য কমিশন ইস্যু। তাহলে এই চারটা বিষয় কমিশন ইস্যু হয়। এটা দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট সেকশন, প্র্যাকটিক্যালি কাজে লাগে সবসময়। এই সেকশনটা থেকে অবশ্যই কোশ্চেন হতে পারে, এটা মুখস্থ রাখবে। এখানে যেমন নানাভাবে প্রশ্ন আসতে পারে যে কত ধারায় কমিশনের বিধান আছে। উত্তর হলো সেকশন 75-এ। কতটি কারণে কমিশন হতে পারে, এই ধরনের একটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে। চারটি কারণে। কমিশনের আদেশ কে দিতে পারে? এটা হলো বিচারিক আদালত। দিস ইজ মেবি অ্যানাদার এমসিকিউ কোশ্চেন। কখন কমিশনের আদেশ দেওয়া যায়? বিচারাধীন মামলা। কমিশন সংক্রান্ত আদেশ কোনটি? অর্থাৎ 26-এ কমিশন সংক্রান্ত আদেশ আছে। তাহলে এইভাবে নানা এই সেকশন থেকে কোশ্চেন হতে পারে। তো সো এই সেকশনটা মুখস্থ রাখতে। এরপর হলো সেকশন 79। এখানে বলা হচ্ছে সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে মামলা, সুড বাই অর এগেন্স্ট দ্য গভর্নমেন্ট। যখন কোন দেওয়ানি মোকদ্দমা সরকারের বিরুদ্ধে অথবা সরকার যদি করতে চায়, ইন বোথ দ্য কেসেস পার্টি হিসেবে নাম লিখতে হবে বাংলাদেশ। এটা সারা দেশে ভুল আছে। হ্যাঁ, এটার নাম হবে বাংলাদেশ। যেমন বাংলাদেশ সরকার মনে করেন মামলা করবে জেলা পর্যায়ে, বাংলাদেশ পক্ষে জেলা প্রশাসক, অর্থাৎ রিপ্রেজেন্টেড বাই ডেপুটি কমিশনার, সিলেট, এভাবে লিখতে হবে। কিন্তু আমরা দেখি যে প্রায় লেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পক্ষে জেলা প্রশাসক, সিলেট। তাহলে এটা ভুল। লিখতে হবে বাংলাদেশ রিপ্রেজেন্টেড বাই ডেপুটি কমিশনার, সিলেট, রাজশাহী, খুলনা, লালমনিরহাট, রংপুর, লাইক দিস। ওকে। তাহলে এই সেশনটাতে যেভাবে প্রশ্ন আসতে পারে, সরকারের পক্ষে বা বিপক্ষে মামলায় বাদী বা বিবাদী কি হবে? উত্তর হবে বাংলাদেশ। সরকারের পক্ষে বা বিপক্ষে মামলায় বাদী বা বিবাদী হিসেবে বাংলাদেশ হবে কোন ধারায়? সেকশন 79-এ। এইভাবে জিনিসটা মনে রাখতে হবে। এরপরে আসেন সেকশন 80। এখানে নোটিশ সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে 2 মাস পূর্বে নোটিশ দিতে। 2 মাস পূর্বে যে আমি আপনার বিরুদ্ধে এটা মামলা করতে যাচ্ছি। 2 মাস অতিবাহিত হলেই
তবেই মামলা করা যাবে। কিন্তু যদি এমন হয় যে এরকম নোটিশ দেওয়া হলো না কোনো সরকার বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে, তখন তারা জবাব দাখিলের জন্য 3 মাস সময় পাবে। এরপর আসেন সেকশন 81। এখানে বলা হয়েছে গ্রেপ্তার এবং ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, অর্থাৎ সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আহ যদি কোনো মামলা হয়, তাহলে ডিক্রি জারি ব্যতীত সেই অফিসারকে গ্রেপ্তার করা যাবে না বা তার সম্পত্তি ক্রয় করা যাবে না। প্রয়োজনে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া যাবে। তাহলে সেকশন 80 মানে এটা সরকারি কর্মকর্তা কর্মচারীকে সুরক্ষা দেওয়া হয়েছে যে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো সিভিল মামলা হয়, তাহলে সিভিল মামলার ডিক্রি জারি ব্যতীত তাকে গ্রেপ্তার করা যাবে না বা তার সম্পত্তি ক্রয় করা যাবে না, বা আদালত চাইলে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে। তাহলে এখান থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে যে ডিক্রি জারি ব্যতীত সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা যাবে না, তো কোথায় বলা হয়েছে? সেকশন 81। অর্থাৎ সরকার বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা হলেই তাকে গ্রেপ্তার করা যাবে না। সরকারি কর্মকর্তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া যায় কোন কোন ধারায়? সেকশন 81। অর্থাৎ তার তো নিজস্ব কাজ আছে, তার অফিসিয়াল কাজ আছে, তাকে যদি প্রত্যেক ধার্য তারিখে আদালতে উপস্থিত থাকতে হয়, এতে সরকারি সেবা বিঘ্নিত হতে পারে। এই জন্য এই সুরক্ষাটা দেওয়া হয়েছে বা ছাড়টা দেওয়া হয়েছে। এরপর সেকশন 82। এখানে সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যদি ডিক্রি জারি হয় সেই সংক্রান্ত বিধান করা হয়েছে, এবং এখানে বলা হয়েছে যে সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ডিক্রি জারির ক্ষেত্রে রায়ের নির্দেশনা পালনের জন্য একটি নির্ধারিত সময় উল্লেখ করে, মানে নির্ধারিত সময় উল্লেখ করে একটা সময় দিতে হবে, এবং সেই নির্দেশনা পালন না হলে তদ্বিষয়ে সরকারকে আদেশের কপি পাঠাতে হবে, অর্থাৎ সরকারকে রিপোর্ট করতে হবে। সেই রিপোর্টের 3 মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ডিগ্রি জারি করা যাবে না। তাহলে মাইন্ড ইট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেকশন 82 কি বলা হয়েছে? সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, সরকার হেরে গেছে, এখন যে প্রাইভেট পার্সন তিনি এই ডিগ্রিটা জারি করবেন। তাহলে এই ডিগ্রিটা জারিতে যখন আসবে তখন আদালত কি করবেন? এই রায়ে কিন্তু একটা সুনির্দিষ্ট সময় দিতে হবে যে আগামী 30 দিনের মধ্যে, রায়ের তারিখ থেকে আগামী 30 দিনের মধ্যে বা রায়ের উম, তারিখ থেকে 60 দিনের মধ্যে আপনি এই কাজটা করবেন। তাহলে এই 60 দিন কিন্তু বা 30 দিন অতিবাহিত করতে হবে। তারপরে সরকারি কর্মকর্তা বা সরকার সেই দায়িত্বটা নির্দেশটা আদালতে পালন করবে। তখন এই বিষয়ে সংশ্লিষ্ট মিনিস্ট্রিকে আদালত লিখিতভাবে রিপোর্ট করবেন যে এই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এই নির্দেশনা জারি করা হয়েছিল, এই কাজ করার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল, তিনি করেননি, এইটা বলে একটা তার কাছে আদেশের কপি পাঠাতে হবে। এই আদেশের কপি পাওয়ার পর 3 মাস পর্যন্ত আদালতকে ওয়েট করতে হবে, অর্থাৎ সংশ্লিষ্ট মিনিস্ট্রিতে পাঠানোর পর 3 মাস পর্যন্ত ওয়েট করতে হবে। 3 মাস পর যদি কোনো নির্দেশনা না আসে, আহ অর্থাৎ এই বিষয়ে যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, অনলি দেন দ্য কোর্ট মে প্রসিড টু এক্সিকিউট দ্য ডিক্রি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ডিক্রি জারির জন্য কতদিন অপেক্ষা করতে হবে? উত্তর হলো ডিক্রিতে দেয় সময় অতিবাহিত হওয়ার পরেও তৎবিষয়ে সরকারকে অবহিত করার পর থেকে 3 মাস সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত। ওকে। এরপরে আসেন ইন্টারপ্লিডার সুট। এটা খুবই ইন্টারেস্টিং একটা মামলা, অর্থাৎ নিঃস্বার্থ ব্যক্তির মামলা। ইন্টারপ্লিডার সুট বাংলা আমরা এটা করতে পারি নিঃস্বার্থ ব্যক্তির মামলা। অর্থাৎ কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা টাকা পয়সা বা কোনো ঋণ যখন দুই বা ততোধিক ব্যক্তি একে অন্যের বিরুদ্ধে ভিন্ন আরেকজন ব্যক্তির কাছ থেকে নিজের বলে দাবি করে, তাহলে খেয়াল করেন বিষয়টা, যখন দুই বা ততোধিক ব্যক্তি কোনো সম্পত্তি, কোনো টাকা পয়সা বা কোনো ঋণ একে অন্যের বিরুদ্ধে ভিন্ন আরেকজন ব্যক্তির কাছে ক্লেম করে, থার্ড পার্সনের কাছে ক্লেম করে, তখন ওই থার্ড পার্সন যেখানে ওই সম্পত্তিতে বা ঋণে বা টাকা পয়সা তার নিজের কোনো স্বার্থ নেই, সেই সম্পত্তি, টাকা পয়সা বা ঋণের প্রকৃত দাবিদার কে এই ধরনের সিদ্ধান্ত জানার জন্য আদালতে যদি তিনি মামলা করেন, তাহলে সেই মামলাটাকে বলা হচ্ছে ইন্টারপ্রিটেশন। আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন ধরেন একজন ব্যক্তির বসুন্ধরা সিটি মলে একটা দোকান ছিল, ভাড়ায় দোকান চালান, তিনি ভাড়া দিয়েছে কাউকে। এখন ওই ব্যক্তি মারা গেল, মারা গেলে তার 2 ছেলে আছে, 2 ছেলে গিয়ে পরের মাসে গিয়ে ওই ভাড়াটিয়ার কাছে ভাড়া চাইলো। বড় ভাই গিয়ে ভাড়া চাইলো, ছোট ভাই গিয়ে ভাড়া দাবি করলো। তখন দোকানদার বললো যে ভাই, এখন আমি কাকে ভাড়া দেবো? আমি তো ভাড়া দিতে রাজি আছি, কিন্তু আমি কাকে দেবো?
বলে, বড় ভাই বলে না আমাকে দিতে হবে, ছোট ভাই বলে না আমাকে দিতে হবে। এখন এই ধরনের অবস্থায় এই দোকানের ভাড়াটিয়া যদি আদালতে গিয়ে মামলা করে যে স্যার আমাকে এই নির্দেশনা দেন, এই দুই ভাইয়ের মধ্যে আমি কাকে এই ভাড়াটা দেবো, ওই দুই ভাইকে বিবাদী করে তিনি মামলা করলেন। এই মামলাটার নাম হলো ইন্টারপ্লিডার সুট। ওই যে দুই বা ততোধিক ব্যক্তি কোন সম্পত্তি, টাকা পয়সা বা ঋণের উপর অ্যাডভার্সলি ক্লেম করে, যে দোকান ভাড়াটা তার দুইজন অ্যাডভার্সলি ক্লেম করতেছে, একে অন্যের বিরুদ্ধে ক্লেম করতেছে এমন একজন ব্যক্তির কাছে, অর্থাৎ ভাড়াটিয়ার কাছে, যেখানে ভাড়াটিয়ার কোনো স্বার্থ নেই, অর্থাৎ ওই ভাড়াটা তো সে দিয়ে দেবে। তখন এই ধরনের অবস্থা পরিহার করার জন্য ভাড়াটিয়া যদি গিয়ে মামলা করে আদালতের কাছে এই সিদ্ধান্তের জন্য যে স্যার আমি কাকে এই ভাড়াটা দিব, তখন এই স্যুটের নাম হলো ইন্টারপ্রিটার স্যুট। আশা করি বুঝাইতে পারছি। এখানে প্রশ্ন আসতে পারে নিঃস্বার্থ ব্যক্তির মামলা কোন ধারাতে আছে, বা ইন্টারপ্রিটার স্যুট নিজের কোন ধারাতে আছে, সেকশন 88। নিঃস্বার্থ ব্যক্তির মামলাকে ইংরেজিতে কি বলে, তো হলো ইন্টারপ্রিটার স্যুট। এই প্রশ্নগুলো আসতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা জানেন আমরা বার প্রফেশনাল ট্রেনিং কোর্স কন্ডাক্ট করি। আপনারা যারা স্বল্প সময়ে দক্ষ আইনজীবী হতে চান, কারণ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা ঘরে বসে যদি আপনি এমসিকিউ অনলাইন টেস্ট দিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অন বিহাফ অফ বাদল ল একাডেমি।